কি বলিস জেকে? এই নতুন জামাকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা কি ভেঙে দেব? কথাটা শুনে লোকটার গলা শুকিয়ে গেল। লোকটা ভয় আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই যে ভেঙে পড়বে। জাঙ্কুক এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো রং চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাড় ডলতে ডলতে এসে দাঁড়ালো লোকটার মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। জাঙ্কুকের এমন চাহনি দেখে লোকটা ঘাবড়ে গেল ভয়। জেকে মাস্তান নামটা তার পরিচিত লোক, এই এলাকার নয়, তবু শুনেছে জেকে মাস্তানের কথা। কিন্তু চোখে প্রথমবার জাঙ্কুককে দেখলো। মনে মনে ভাবলো, এমন চমৎকার চেহারার একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাসই করবে না। মনে মনে ভাবতে লাগলো, ইসিরে, কার মুখ দেখে যে আজ বের হয়েছিলাম, কি অলক্ষণে কাণ্ড করতে বাইকের স্পিড বাড়িয়েছিলাম, এখন এদের খপ্পর থেকে আমাকে কে বাঁচাবে? লোকটা তখন নিচু গলায় জাঙ্কুককে বলল, ভাই আর হবে না, এবারের মতো আমাকে মাফ করে দিন। জাঙ্কুক পা ফাঁকা করে পেছনে দুই হাত বেঁধে দাঁড়ালো। তাচ্ছিল্যের স্বরে বলল, প্যান্ট খোল। লোকটা জাঙ্কুকের এমন কথায় ভড়কে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, কি কি? জিহব মুখ বাঁকা করে বলল, GHI JK সব পরে। জেকে তোকে প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটা ভয় পাথর হয়ে গেল। অসহায় চোখে দেখলো চারপাশে কত লোক ভিড় জমিয়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে তাকে, তাও নাকি আবার তার শ্বশুর বাড়ির এলাকায়। তাই তখন অধৈর্য হয়ে বলল, বয়রার বাচ্চা, কানে শুনিস না, খোল প্যান্ট। লোকটা জাঙ্কুকের দিকে অসহায় হয়ে তাকালো। আজকে তার যে নিস্তার নেই সে খুব ভালো করে বুঝতে পেরেছে। তড়িঘড়ি করে বেল্ট ছাড়িয়ে প্যান্ট খুলতেই জাঙ্কুক বলল, শার্ট খোলে বার। লোকটা অসহায় ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলো। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি উপরে একটা ছোট্ট প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন। সবাই হু হা করে হেসে উঠতেই লোকটা লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক টাই হাতে তুলল, স্যান্ডো গেঞ্জির উপর দিয়ে ঝুলিয়ে দিল লোকটার গলাতে। সেখান থেকে কিছুটা সরে এসে ডাকলো, জেহব। জেহব ব্যস্ত গলায় জবাব দিল, বল দোস্ত। জাঙ্কুক তখন চেয়ারে বসে পায়ের উপর পা তুলে লোকটার দিকে তাকিয়ে জেহবকে বলল, দোস্ত, ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটা চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে উপহাসের শিকার হয়ে। জেহব লোকটার কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলা ভাই। জাঙ্কুক মনে মনে হাসছে, কিন্তু মুখে তার গম্ভীর ভাব। এতক্ষণ গংইও সব কিছুই চুপচাপ দেখছিল। এসব কাণ্ড দেখে গংইও একটা দীর্ঘশ্বাস ফেলল। কাই আনন্দে বলে উঠল, একদম ঠিক হয়েছে দোস্ত, সালার সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়। জাঙ্কুক কিছু বলবে তার আগেই তার কানে আসলো একটি ছোট্ট প্রফুল্ল কণ্ঠ, আপনি জেকে মাস্তান? জাঙ্কুক ঘাড় বাড়িয়ে তাকালো সেই ছেলেটার দিকে। জেহব কাই তাকিয়ে আছে ছেলেটার দিকে। তারা তাদের সামনে দেখতে পেল একটি বাচ্চা মুখ, সিল্কি চুল, স্বাস্থ্যবান ইয়ঞ্জন দাঁড়িয়ে আছে। পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে। দৌড় দিয়ে যে জাঙ্কুকের কাছে এসেছে তা দেখে বোঝা যাচ্ছে এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছে ইয়ঞ্জন। গোলগাল মুখে রাজ্যের বিস্ময় পুরোটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাঙ্কুক তার সামনে এমন স্কুল পড়ুয়া একটা ছোট্ট ছেলেকে দেখে বেশ অবাক হয়ে গেল। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল। একবার তাকালো তার বন্ধুদের দিকে, আবারও ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলল, তুমি কে? ইয়ঞ্জন চটপটে উত্তর দিল, আমি ইয়ঞ্জন। জাঙ্কুকের দিকে আঙ্গুল তুলে দেখালো আর বলল, আমি ওই যে ওই গলিতে থাকি। এরপর জাঙ্কুককে বলতে শুরু করলো, আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান জেকে মাস্তান? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম, তারপর থেকে খুব ইচ্ছে করছিল আপনাকে দেখতে। আমার না আপনার মতো ভিলেন ভীষণ পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে আমি ভেবেছিলাম আপনি দেখতে সিনেমার ভিলেনের মতো হবেন। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি মোচ,
কিন্তু আপনি তো একদম নায়কের মতো দেখতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ইয়ঞ্জন দম ছাড়লো। কাই আর জেহব অবাক হয়ে তাকিয়ে আছে ইয়ঞ্জনের দিকে। জেহব তখন অবাক হয়ে কাইকে বলছে, কি রে কাই, যেখানে বুইড়া বুইড়া লোকগুলা জেকে মাস্তানকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের এই পিচ্চি একটা ছেলে জাঙ্কুকের চোখে চোখ রেখে কথা বলতেছে। জাঙ্কুক ইয়ঞ্জনের কথায় বেশ অবাক হলো। এরপর তার শেষ কথাটা শুনে হেসে ফেলল। মনে মনে ভাবল, আজ পর্যন্ত কোনো বাচ্চা ছেলে তার ধারের কাছেও ঘেঁষে না, আর হঠাৎ করে এই পিচ্চিটা তাকে এসে এই ধরনের কথা বলছে। ভীষণ মনে ধরল জাঙ্কুকের ইয়ঞ্জনকে। নিজের পাশের খালি জায়গা দেখে ইয়ঞ্জনকে বলল, বসো আমার পাশে। ইয়ঞ্জন উচ্ছ্বাসিত হয়ে বসলো তার পাশে। এরপর জাঙ্কুক ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো তুমি? এই তো এবার 7-এ উঠেছি। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি কয়জনকে মেরেছেন? জাঙ্কুক ছোট্ট করে জবাব দিল, এখন পর্যন্ত কতজনকে মেরেছি সেটা তো আমি গুনি নেই। ইয়ঞ্জন কণ্ঠে উত্তেজনা নিয়ে বলল, তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন। ইয়ঞ্জনের এসব কথা শুনে জাঙ্কুক চরম পরিমাণে আশ্চর্য হলো। মনে মনে ভাবলো, আমার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়, আর এই ছেলে কি না মারামারি দেখতে চাইছে। ভ্রু নাচালো জাঙ্কুক। তারপর ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, তোমার মারামারি পছন্দ? ইয়ঞ্জন তখন বলল, আমার ভীষণ পছন্দ। আমি তো সারাক্ষণ মোবাইলে গেম খেলি, কিন্তু সরাসরি কাউকে কখনো মারতে পারি না। উল্টো আমার ক্লাসে ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেব বলে ভয় দেখায়। ইয়ঞ্জনের এমন কথা শুনে কাই নিজেকে আর সামনে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। কায়ের এমন হাসি দেখে ইয়ঞ্জনের মুখটা ছোট হয়ে গেল। এরপর জাঙ্কুকের হাত ধরে বলল, আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? জাঙ্কুক তখন ইয়ঞ্জনের কথায় হেসে উঠল আর বলল, তুমি মারামারি শিখে কি করবে? ইয়ঞ্জন তখন বলল, কেন, আপনার মতো হব। সবাই যেমন আপনাকে ভয় পায়, তেমন আমাকেও তখন ভয় পাবে। জিহুক তখন জাঙ্কুককে বলে বসলো, ভাই এটা কে রে, আমাদের মতো হতে চাইছে? কথাগুলো বলেই সবাই হো হো করে হেসে উঠল। জাঙ্কুক তখন ইয়ঞ্জনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বড় হও, শেখাবো। ইয়ঞ্জন তখন মন খারাপ করে বলল, কিন্তু ততদিনে যদি আমার বাবার ট্রান্সফার হয়ে যায়, আমরা তো এলাকা ছেড়ে চলে যাব, আপনাকে কোথায় পাবো তখন? তাই তখন দুষ্টামি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার কোনো বোন থাকলে আমাদের কাউকে তোমার দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে দুলাভাই বানালেই জেকে মাস্তানকে পাওয়া যাবে সহজে। ইয়ঞ্জন তখন মনে মনে ভাবল, লিসা আপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, শুধুমাত্র আমার এখন তে আপু বাকি। কিন্তু তে আপুর মতো এত সুন্দর বোকাশোকা মেয়ের পাশে এরকম মানুষদেরকে মোটেও মানাবে না। ইয়ঞ্জন তখন সবার উদ্দেশ্যে বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনাদের মানাবে না। জেহব তখন বলে বসলো, কেন রে, আমরা কি দেখতে এত খারাপ নাকি যা আমার সাথে তোমার ওই সুন্দরী বোনের মানাবে না? কথাটা বলেই সবাই হো হো করে হেসে উঠল। ইয়ঞ্জন তখন চোখ মুখ গোল গোল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ওনাদের সাথে না মানালেও ভাইয়া আপনার সাথে কিন্তু বেশ মানাবে। জাঙ্কুক তখন হেসে উঠল আর বলল, কি খাবে তুমি? ইয়ঞ্জন তখন বলে, না না, আমি কিছুই খাবো না, আমি এখন উঠি, বেশি দেরি হলে মা আবার বকা দেবে। আচ্ছা ভাইয়া, আপনাকে কি এখানে এলেই পাবো? জাঙ্কুক তখন বলল, হ্যাঁ, আমাকে তুমি এখানেই পাবে। ইয়ঞ্জন তখন বলল, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আবার বিকালে আসবো। ইয়ঞ্জন সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবলো, যে কে মাস্তান তো খুবই ভালো, আমার ওনাকে বেশ পছন্দ হয়েছে, কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওনার নামে এসব খারাপ কথা বলল। ইয়ঞ্জনের দিকে তাকিয়ে কাই তখন জাঙ্কুককে বলল, আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই, মুখের ওপর বলে দিল আমাদের নাকি ওর বোনের সাথে মানাবে না। সেই সময় আড্ডায় এসে হাজির হলো সুগা। তার মুখে অমাবস্যার ছাপ, চোখ দুটা ফোলা, দেখে মনে হচ্ছে ভীষণ কান্না করেছে। হঠাৎ করে ওকে দেখেই আলোচনায় থামলো সবাই। সুগা এসে ধীর গতিতে বসলো জাঙ্কুকের পাশে। কাই তখন বলল, কিরে সুগা, তুই কি পর্দা করিস নাকি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? সুগা কিছু না বলে মাথা নুয়ে চুপচাপ বসে আছে। জাঙ্কুক ভ্রু কুচকে বলল,
কিরে কি হয়েছে? সুগা ভীষণ দুঃখ নিয়ে বলল, লিসার বিয়ে ঠিক হয়েছে রে জাংকুক। জাংকুক তখন বলল, লিসাকে? তোর ওই গার্লফ্রেন্ড? হ্যাঁ রে, আমার গার্লফ্রেন্ড লিসা। জাংকুককে কিছু না বলে চুপ থাকতে দেখে সুগা হতাশ হলো। এরপর জাংকুকের হাঁটু আঁকড়ে ধরে বলল, জেকে, আমি না লিসাকে খুব ভালোবাসি রে। ওর অন্য জায়গায় বিয়ে হলে আমি মরে যাব রে। জাংকুকের বিশেষ প্রতিক্রিয়া হলো না, না পরিবর্তন হলো চেহারায়। কাট কাট গলায় বলল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর শালা। সুগা আহত হয়ে বলল, ভালোবাসি তাই নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম রে। আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। কাই তখন খোঁচা মেরে বলল, ঠিক করেছে, তোর মতো বলদার সাথে থেকে কি করবে? সুগা তখন ফুঁসে উঠল আর বলল, বাজে কথা বলবি না কাই। এরপর জাংকুকের দিকে তাকিয়ে বলল, কিছু একটা কর দোস্ত। জাংকুক তখন বলল, তোর লিসাকে ফোন কর। সুগা মুখশ্রী অন্ধকার করে বলল, কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে। জেহব তখন বলল, এত গাধা কেন রে তুই? তোর কি অন্য ফোন নাই? নে, আমারটা থেকে কর। ফোনটা হাতে নিল সুগা। লিসার নাম্বার তুলে মোবাইলে ডায়াল করলো। রিং হলো দুবার। এরপর রিসিভ হতেই লিসা বলল, হ্যালো, কে বলছেন? সুগা অধৈর্য হয়ে বলল, আমি আমি সুগা। সুগার নাম শুনে রেগে গেল লিসা আর বলল, তুমি আবার আমাকে ফোন করেছো? এতটুকু লজ্জাও নেই তোমার? সুগা তখন বলল, প্লিজ লিসা, আমার কথাটা শোনো। লিসা তখন রেগে বলল, চুপ, আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছ্যাঁচড়া কোথাকার। মুখের উপর ফোন কেটে দিল লিসা। দ্বিতীয়বারের মতো মন ভেঙে যায় সুগার। মান ভুলে আবার ডায়াল করতেই অপর পাশ থেকে ব্যস্ত শোনালো। বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে লিসার ব্লক লিস্টের আঙিনায়। সুগার আবেগপ্রবণ চোখ ভিজে উঠল। মেয়েদের মতো করে আবেগে কান্না করে দিল সুগা। সুগাকে এভাবে কান্না করতে দেখে জাংকুক তখন বলল, মেয়ে মানুষের মতো কাঁদবি না সুগা, বিরক্ত লাগে আমার কাছে এসব। সুগা তখন কান্না করে বলল, কি করব তাহলে? শুনলি তো ওর কথা, আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি আমি কিছুই করতে পারবো না? ও আমায় ছেড়ে যেতে পারলো? এতদিনের সম্পর্ক একবার ভাবলোও না। তাই মন খারাপ করে বলল, মেয়েরা এমনই ভাই, এদের অন্তর লোহায় গড়া। তুই কাঁদিস না রে, তোকে একটা ভালো মেয়ে এনে দেবো আমরা। সুগা হাতের তালু দিয়ে চোখ মুছল আর বলল, মেয়ের অভাব হবে না জানি, কিন্তু লিসাকে তো ভালোবেসেছিলাম আমি। কি না করেছি ওর জন্য। রাত 2টা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি। যখন যা বলেছে গোলামের মতো শুনেছি। আর আর সেই মেয়ে এখন আমাকে চায় না। জেহব রাগী গলায় বলল, ওই মেয়ে কি চায় সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সুগা তুই কি চাস। সুগা তখন চোখের পানি মুছে বলল, আমি আমি লিসাকে চাই। জেকে। জাংকুক তাকালো সুগার দিকে, আবারও বলল, তাহলে লিসা তোর? চমকে চাইল সুগা। এইরকম চমক সবার চোখে। সবাই তখন বলে বসলো, কিন্তু কিভাবে রে জেকে? জাংকুক হাসলো। ডেভিল একটা স্মাইল দিয়ে সবার দিকে তাকালো। সবাই অবাক হয়ে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। জাংকুকের মতিগতি কেউ যেন বুঝতেই পারছে না।